আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি অগ্রজ টিউটরসের পক্ষ থেকে তোমাদের সামনে কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই পুরা অধ্যায়টার উপর আমি একটা ওয়ান শট ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমি মূল কয়েকটি টপিক এখানে লিখে রাখছি। সেটা হলো পদার্থ কি, পদার্থের কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, পাতন ও ঊর্ধ্বপাতন, এবং এখানে মোমের 3 অবস্থার উপর আমরা আলোচনা করব। তারপরে এখানে একটা হলো লেখচিত্র এখানে দেওয়া হয়েছে, সেটা হলো বরফের লেখচিত্র। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে থাকে। আর নিচে একটা দেওয়া হয়েছে, সেটা হলো ব্যাপনের উপর তোমার একটা সৃজনশীল আছে সিকিউ। তো এই কি বলে ব্যাপনের এই সিকিউটা যদি তুমি একটু বুঝতে পারো, তাহলে এই বিষয়ে তোমাকে যে যা কিছু দেওয়া হোক না কেন তুমি সেটার আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আর আমরা কথা না বাড়িয়ে অধ্যায়ের A to Z একেবারে আলোচনা করা শুরু করে দিই ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম তোমরা খাতা কলম নিয়ে বসো, আর আমি যেগুলি কথা বলবো পারলে নোট করে রাখিও, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যতে উপকার আসবে। তো আমরা সর্বপ্রথম আলোচনা শুরু করি পদার্থ। পদার্থ জিনিসটা কি? আমরা জানি যে জিনিসের ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলা হয়। আবারও বলছি, যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকেই পদার্থ বলে। আমরা জানি পদার্থ 3 ধরনের হয়ে থাকে। একটি হলো কঠিন, তরল আর বায়বীয় বা গ্যাসীয়। এই 3 প্রকারের পদার্থ আমরা জেনে থাকি। আরও যেগুলি রয়েছে সেগুলি আমাদের অন্তত 9-10 জন্য লাগবে না। তো যাই হোক, পদার্থের 3 অবস্থায় আমরা জানবো, কঠিন, তরল এবং বায়বীয়। তো এই যে আমরা যদি একটু লক্ষ্য করি যে এটা যদি আমি একটা কঠিন পদার্থ ধরি, তো এই কঠিন পদার্থের মধ্যে কণাগুলি, এই কঠিন পদার্থের কণাগুলি খুব কাছাকাছি একজন আরেকজনের সঙ্গে লেগে থাকে। এটা যদি আমরা অণু ধরি, এই অণুগুলি একটা আরেকটার সঙ্গে খুব কাছাকাছি থাকে। বা পরমাণুও যদি আমরা ধরি, এই পরমাণুগুলি খুব কাছাকাছি অবস্থান করে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলি এত কাছাকাছি অবস্থান করে বিধায় এটার উপর যদি প্রেসার ক্রিয়েট করা হয়, তাহলে কঠিন পদার্থগুলি খুব কমই সংকুচিত হয়, হ্রাস হয় না তেমন একটা, খুব অল্প পরিমাণে সংকুচিত হয়। তো এটা হলো কঠিন পদার্থ। এই কণাগুলি একজন আরেকজনের সঙ্গে খুব আকর্ষণ শক্তি দিয়ে কাছাকাছি অবস্থান করছে। এই আকর্ষণ শক্তি দিয়ে যে একটা কণা আরেকটা কণার সঙ্গে কাছাকাছি অবস্থানে আছে, এটাকে আমরা বলতেছি আন্ত আকর্ষণ শক্তি বা আন্তঃকণা শক্তি। বা আমরা যদি আরো একটু ভালো করে বলতে চাই, তাহলে বলতে পারবো আন্ত আণবিক আকর্ষণ শক্তি। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা খুবই বেশি, যার কারণে ওটাকে বল প্রয়োগ করা হলে, যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে ওটা সংকুচিত হতে চায় না। তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলি একটু তুলনামূলকভাবে কঠিনের থেকে দূরে দূরে অবস্থান করে, কাছাকাছি এরা অবস্থান করে না, একটু দূরে দূরে অবস্থান করে। এটাকে বলা হচ্ছে, এর তুলনায়, কঠিনের তুলনায় এর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেটা আছে বা আন্তঃকণা শক্তি যেটা আছে, আকর্ষণ শক্তি, এটা কঠিনের তুলনায় একটু কম। বিধায় এটাকে যদি যে পাত্রে রাখা হয়, সে পাত্রের আকার ধারণ করবে, ইচ্ছা মতো এদিক সেদিক হেলাধুলা করতে পারে। কিন্তু এটাকেও যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, চাপ প্রয়োগ করি, তাহলেও এটারও কি বলে সংকুচিতর হারটা একটু কম। মনে করে যে কঠিনের থেকে একটু বেশি আর কি, একটু যদি চাপ প্রয়োগ করা হয় একটু হালকা কমবে। আবার যদি আমরা আরেক দিকে লক্ষ্য করি, বায়বীয় যেটা গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের অণুগুলি একেবারে এখানে একটা, তো এখানে একটা, একটা আরেকটা থেকে অনেক দূরে। তো এদের মধ্যে একটা কোণার থেকে আরেকটা কোণার যে আকর্ষণ শক্তিটা, এটা ধরতে গেলে একেবারেই নাই, খুবই কম। তাই একটা কোণা আরেকটা কোণা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে, আলাদা হয়ে আছে। পাত্রটার মুখ খুলে দিলে দেখা যাবে যে ওই কোণাগুলি উড়িয়ে চলে যাবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা বেশি।
মানে বেশি বলতে খুব বেশি। আর যেটা তরল পদার্থ এটার মধ্যে কঠিনের থেকে একটু কম। এই কমটা অবশ্যই কঠিনের থেকে একটু আকর্ষণ শক্তিটা কম। আর এই গ্যাসীয় ক্ষেত্রে আমরা বলতে পারি একেবারেই নেই। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেটা আছে, একটা অণু আরেকটা অণুকে যে টেনে ধরে কাছাকাছি থাকবে, এই আকর্ষণ শক্তিটা নাই, বিধায় একজন আরেকজনের থেকে দূরে সরে যাচ্ছে। আর তরলে একটু আছে, আর কঠিনে সব থেকে বেশি আছে, যার কারণে কণাগুলি একজন আরেকজনের সঙ্গে একেবারে চিপকে আছে, বিধায় একজন আরেকজনের থেকে নড়ছে না। তো আমি আশা করছি যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমাদের এত ডিটেলসলি বলার কোনো দরকার নেই। তাহলে পদার্থ তিন অবস্থায়: কঠিন, তরল এবং বায়বীয়। তো এই কণার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেটা, কণার আকর্ষণ শক্তি যেটা, সেটা আমরা বুঝতে পারলাম কঠিনের বেশি, সব থেকে বেশি, তরলের তার থেকে একটু কম, আর বায়বীয় বা গ্যাসীয় পদার্থের একেবারে নাই বললেই চলে। তো আমি মনে করলাম যে আমরা কি বলে এই জিনিসটা পুরো টপিকসটা আমরা বুঝতে পারছি, যে কণার যে আকর্ষণ শক্তিগুলি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিগুলি। এরপরে আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব। তাহলে এটা হয়ে গেল কণার গতিতত্ত্ব। এই বিষয়টা একটু আমরা জানি। তো এখানে যে বিষয়টা লেখা হয়েছিল, ঠিক যদি আমরা উল্টা করে ভাবার চিন্তা করি, যে কণাগুলি কঠিনে আমরা বুঝছিলাম যে কাছাকাছি কাছাকাছি থাকে, যার কারণে যতই কাছাকাছি থাকুক না কেন কণাগুলি, ওর নির্ধারিত জায়গায় নিজ জায়গায় কণাগুলি অবশ্যই কম্পমান, কাঁপছে, অণুগুলি কম্পমান, কাঁপতে আছে। আবার তরলের ক্ষেত্রেও যদি আমি ভাবি, তো এরা যদিও দূরে দূরে আছে, তারপরেও নিজ নিজ জায়গায় তারা কম্পমান। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও যদি আমি ভাবি, যে এরা যত দূরেই থাকুক না কেন, তারপরেও এরা কম্পমান। অর্থাৎ আমি সংক্ষেপে বলতে পারি, কঠিন বলো, তরল বলো, বায়বীয় বলো, গ্যাসীয়, যে অবস্থাতেই থাকুক না কেন, কণাগুলি নিজ জায়গায় অবশ্যই কম্পমান। তবে কঠিনের এই কম্পনটা তুলনামূলক অনেক কম, নিজ জায়গা থেকে কাঁপতে থাকে। তরলের বেলায় কি হয়, যে এটার কম্পনটা কঠিনের থেকে বেশি, একটু বেশি কাঁপাকাঁপি করে, তাই বিভিন্ন জায়গায় হেলাধুলা করতে পারে। আর বায়বীয় যেটা গ্যাসীয়, এটা তো কণাগুলির কম্পন শক্তি একেবারে বেশি, যার কারণে দেখা যায় একজন আরেকজনের থেকে লাফালাফি করে দূরে দূরে সরায় ছিটায় আছে। তার মানে আমরা একটু আগে যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা বলছিলাম, এটার পুরো উল্টাটা হলো কণার গতিতত্ত্ব। তার মানে আমরা বলতে পারি যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের কণাগুলি যে গতিশীল, এর যে তত্ত্বটা, সেটাই হলো কণার গতিতত্ত্ব। তো আমরা সংক্ষেপে বলতে পারবো, কঠিন পদার্থের কণাগুলি কম্পমান, এগুলি নিজ জায়গা থেকে হালকা করে কাঁপতে থাকে। এটাকে যদি আমি তাপ প্রয়োগ করি, আমি ডেল দিয়ে তাপ বোঝাচ্ছি, দেখো এখানে যদি আমরা তাপ দিই, তাপ প্রয়োগ করি, তাহলে এই কণাগুলি ধীরে 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 কম্পন বাড়তে থাকবে, আর একজন আরেকজনের থেকে আলাদা হতে শুরু করবে। আলাদা হতে হতে দেখা যাবে যে এটা তরলে পরিণত হয়ে গেছে। তার মানে কঠিন পদার্থটি তরলে পরিণত হয়ে গেছে। এই তরলটাকে যদি আবার তাপ প্রয়োগ করি, আমি আবার তাপ দিলাম, আরো তাপ দিচ্ছি, তাপ দিতে দিতে তাপ গ্রহণ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে সেটা বাষ্প আকারে উড়ানো শুরু করছে। তার মানে সেটা উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে। সেই সময় যখন উড়ে যাবে, অবশ্যই আমরা জানি সেটা বাষ্প বা গ্যাসীয় পদার্থ। এটাকে যদি আবার উল্টা করানো হয়, এখান থেকে আবার তাপ যদি আমি হ্রাস করে দেই, ডেল মাইনাস করে দিলাম, যদি তাপ কমিয়ে দেই, এখান থেকে তাপ কমাই দিলাম, তাহলে এই বাষ্প থেকে আবার সেটা কি হয়ে যাবে, তরলে পরিণত হবে। এই তরলটা থেকে যদি আমি আরো তাপ কমিয়ে নেই, তাহলে সেটা আবার কঠিনে পরিণত হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, যে তাপ প্রয়োগ করছি, অণুগুলি ধীরে ধীরে একটা আরেকটার সাথে দূরে সরে যাচ্ছে, অণুগুলির কম্পন শক্তি বাড়ছে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা একজন আরেকজনকে যে টেনে ধরেছিল, এই শক্তিটা কমে যাচ্ছে, তাই একজন আরেকজনের থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে এটা তরলে পরিণত হলো। আর এই তরল থেকে আরো তাপ প্রয়োগ করা হলে সেটা বাষ্পে পরিণত হবে। আর উল্টা দিক থেকে কল্পনা করলে, বাষ্পটাকে আবার যদি একটু শীতলীকরণ করা হয়, সেটা তরলে পরিণত হবে। তরলটাকে যদি আরো শীতলীকরণ করা হয়, সেটা কঠিনে পরিণত হবে। তা আমি আশা করছি যে কণার গতিতত্ত্ব বিষয়টাও তোমাদের মাথায় আসছে। কণার গতিতত্ত্ব বলতে আমরা বুঝতেই পারতেছি যে কণাগুলি কম্পমান, গতি শক্তি তার আছে, সে কাঁপছে,
হয় সেটা কম কাঁপছে কঠিনের বেলায়, বা একটু বেশি কাঁপছে সেটা হবে তরলের বেলায়, সেটা আরো বেশি জোরে একজন আরেকজন থেকে অনেক বেশি দূরে দূরে অনেক ছড়ায় ছিটায় যাচ্ছে, তাহলে সেটা হবে বায়বীয় বা বাষ্পীয়। তো যাই হোক, আমরা ওই দুইটা অপশন জেনে গেলাম। এরপরে আসি আমরা বেপন। বেপন বোঝাতে গেলে আমরা একটা উদাহরণ সবসময় আমাদের মাথায় আসে যে বেপন বলতে জিনিসটা আসলে কি, যে কোনো চাপ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ এর অণুগুলি স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে আপনা আপনি ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, সেটাই হলো বেপন। আবারও বলছি, কঠিন, তরল এবং বায়বীয় এই তিন পদার্থের অণু এবং পরমাণুগুলি স্বতঃস্ফূর্তভাবে কোনো চাপ প্রয়োগ করা ছাড়াই, বল প্রয়োগ করা ছাড়াই এমনি এমনি নিজে নিজেই চতুর্দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হলো বেপন। কথার কথা মনে করো যে এখানে যদি আমি একটা আতরের বোতল বা সেন্টের বোতল যদি আমি মুখাটা খুলে রাখি, তো দেখা যাবে যে কিছুক্ষণ পর পুরা রুমটা ঘ্রাণে ভরে যাবে। কেউ একজন ঢুকছে ঘরে, সে বুঝতে পারবে যে কি জানি একটা ঘ্রাণ করতেছে, সেন্ট করতেছে। সে রুমে ঢুকা মাত্রই বুঝতে পারলো, কেন? আতরের বোতলটা তো এক কোণে রয়েছে। ওই এক কোণে থাকলে কি হবে, ওই কণাগুলি আতরের বা সেন্টের ওই কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে ওখানে বাতাস দিয়ে ধাক্কিয়ে পুরো রুম ছড়াই দেওয়া হয়নি, স্প্রে করে দেওয়া হয়নি, শুধু মুখাটা খুলে দেওয়া হয়েছে। বিধায় আতরের যে অণুগুলি বা পরমাণুগুলি এটা ধীরে 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 পুরা রুম ছড়িয়ে গেছে। এটাকে আরো সহজভাবে বোঝাতে গেলে আমরা বলতে পারি, যদি আমরা এক গ্লাস পানিতে 1 ফোঁটা যদি আমরা নীল দেই, এক গ্লাস পানিতে 1 ফোঁটা বা 2 ফোঁটা উজালা দিলাম, নীল এখানে দেওয়া হলো, তো কি হবে? তো কিছুক্ষণ পর দেখা যাবে যে এই পুরা গ্লাসটার ভিতরে যে পানিটা ছিল, ওই পুরা পানিটা নীল বর্ণ ধারণ করছে, মানে নীলটা এমনি এমনি পুরা গ্লাসের মধ্যে ছড়িয়ে গেছে। এই প্রক্রিয়াটাই হলো বেপন প্রক্রিয়া, যেখানে কোনো চাপ থাকবে না, কোনো বল প্রয়োগ করা হবে না, এমনি এমনি কোনো একটা কঠিন পদার্থের অণু বা পরমাণু বা তরল হতে পারে, বায়বীয় হতে পারে, যে কোনো 3 অবস্থায় হতে পারে, কঠিন, তরল, বায়বীয়। একটু আগে যেটা উদাহরণ দিলাম সেটা তরল যেটা ছিল, আর এখন যেটা দিচ্ছি সেটা আমি এখানে উজালা না বলে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলতে পারি, এটাও নীল কালারের হয়ে থাকে, এরকম ট্যাবলেটের মতো দিয়ে দিলাম, তো এটা নিচে পড়ে যাবে। নিচে যদি থাকে তো ধীরে 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 এটা গলে যাবে, পুরা ইয়াটা নীল কালার বা বেগুনি কালার ধারণ করবে। তো যাই হোক, এটা হলো বেপন। আমি আরো একবার সংজ্ঞাটা বলে দিচ্ছি মনে রাখার জন্য, যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের অণু পরমাণুগুলি স্বতঃস্ফূর্তভাবে কোনো চাপ প্রয়োগ করা ছাড়াই এমনি এমনি ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হলো বেপন। এরপরে আসো নিঃসরণ। নিঃসরণ বিষয়টা হলো বেপন আর নিঃসরণ প্রায় কাছাকাছি, তবে একটু পার্থক্য রয়েছে। মনে করো আমি এখানে একটা বডি স্প্রে চাপ প্রয়োগ করলাম, ভিতরে উচ্চ চাপে গ্যাসের কণাগুলি এই বোতলের ভিতর ঢুকানো ছিল। যখনই আমি প্রেস করলাম তখনই কি হলো, যে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে গ্যাসের কণাগুলি সজোরে ফস করে বের হয়ে আসলো। এই বের হয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে নিঃসরণ। তার মানে এটা যদি আমি একটা বডি স্প্রে ধরি, এই বডি স্প্রে এই মাথায় মনে করো যে এখানে একটা ছিদ্র আছে, তো এটাতে যদি আমি মাথাটাকে প্রেস করি তাহলেই গ্যাসের কণাগুলি এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তোমাদের অনেক সময় প্রশ্নে আসে যে বডি স্প্রেতে বেপন আগে হয় নাকি নিঃসরণ আগে হয়। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। যখন একটা চিন্তা করো, এইটা বডি স্প্রেটা মাথাটা যখনই আমি প্রেসার ক্রিয়েট করলাম, তখনই সজোরে উচ্চচাপ অঞ্চল থেকে গ্যাসের কণাগুলি, এখানে কিন্তু খুব উচ্চচাপ অঞ্চলে গ্যাসের কণাগুলি চাপ দিয়ে রাখানো হয়েছে, তাই যখন আমি
প্রেস করলাম এটা, তখনই নিম্নচাপ অঞ্চলে গ্যাসের কণাগুলি সজোরে বের হয়ে যাচ্ছে। এই যে সজোরে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটাই হলো নিঃসরণ। আর বের হয়ে যাওয়ার পরে ওর ঘ্রাণটা চতুর্দিকে যে এমনি এমনি ছড়িয়ে পড়ছে, ওই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হলো ব্যাপন। তাহলে একটা বডি স্প্রেতে নিঃসরণ আর ব্যাপন একসঙ্গেই হয়। নিঃসরণটা হয় আগে, নিঃসরণ হওয়ার পরে ওই কণাগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হলো ব্যাপন। তবে এখানে একটা জিনিস অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে, ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রয়োগ থাকবে না, ওটা এমনি এমনি ছড়িয়ে পড়বে। আর নিঃসরণের বেলায় অবশ্যই ওটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে সজোরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাই হলো নিঃসরণ। তার মানে এখানে চাপের প্রয়োগ হবে, আর ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োগ হবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখলে ইনশাআল্লাহ ব্যাপন আর নিঃসরণের মধ্যে আমাদের দ্বন্দ্ব লাগবে না, আমরা ক্লিয়ারলি আনসার করতে পারবো ইনশাআল্লাহ। তো এইটা গেল আমাদের নিঃসরণ, এই আমাদের নিঃসরণ শেষ। এরপরে আমরা এই পাতন আর ঊর্ধ্বপাতনটা একটু পরে আলোচনা করি, মমটা একটু আলোচনা করে নিই। তো যাক, আমরা যদি এটাকে মম ধরি, তো এটা যদি আমরা মম ধরি, এটা একটা মোমবাতিটা আমি জ্বালালাম। তো এই মোমবাতিটা যখন জ্বালাবো তখন বুঝতেই পারতেছো যে এখানে কিছু কিছু মোম গলে গলে পড়তে পারে। তারপরে আবার কিছু এটা যেহেতু হাইড্রোকার্বন, মম হলো একটা হাইড্রোকার্বনের মিশ্র যৌগ। এটার মধ্যে যখন আমি আগুন ধরাই দিলাম এই রশিটাতে, তখন কি হবে, এর কার্বন ডাই অক্সাইড, কার্বন আর অক্সিজেন এই দুইটা মিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাসটা উড়ায় চলে যাবে, কার্বন ডাই CO2, এটা উড়ায় উড়ায় চলে যাবে। তাহলে দেখো এখানে বায়বীয় গ্যাস উৎপন্ন হয়, উড়ায় উড়ায় চলে যাচ্ছে। আবার এই মমটা কঠিন অবস্থায় আছে, এই মমটা হলো কঠিন অবস্থায় আছে। আর এই যে এখানে লক্ষ্য করবা, যেখানে আগুনটা জ্বলছে এখানে কিছুগুলি মম তরল আকারে রয়েছে। কঠিনটা আগে তরলে পরিণত হচ্ছে, ওই তরলটা আরো যখন হিট পাচ্ছে, তাপ পাচ্ছে, ওটা তখন বায়বীয় আকারে, বাষ্প আকারে, মনে করো যে কার্বন ডাই অক্সাইড আকারে, গ্যাসীয় আকারে উড়ায় চলে যাচ্ছে। তাহলে এই মমের মধ্যে 3 অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে, কঠিন, তরল, বায়বীয়, 3টা অবস্থা একসঙ্গে পরিলক্ষিত হচ্ছে। একটু চিন্তা করো যে কঠিন অবস্থায় ছিল, এটাতে তাপ প্রয়োগ করা হলো, কঠিনটা আগে, মমটা কঠিন ছিল, কঠিনটা আগে তরলে পরিণত হলো, ওটাকে আবার তাপ প্রয়োগ করা হচ্ছে, আবার তাপ হচ্ছে, তাপ লাগতেছে, ওই তরলটা আবার কি বাষ্পে পরিণত হলো, তার মানে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল। আবার যদি উল্টা করানো হয়, আবার সেম উল্টা কাজ হবে। তাহলে এই মোমবাতি জ্বালালে আমরা 3 ধরনেরই কাজ লক্ষ্য করি। তো যাই হোক, এটা ছিল আমাদের মমের যেটা 3 অবস্থা, সেই মমের 3 অবস্থা। এরপরে আমরা আসি পাতন এবং ঊর্ধ্বপাতন বিষয়টা। পাতন এবং ঊর্ধ্বপাতন বিষয়টা আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, এখানে যদি একটা আমি পাত্র নেই, এই পাত্রের মধ্যে অনেকগুলো মনে করো পানি আছে, আমি পানি ধরলাম, এবং এই পানির মধ্যে মনে করো যে আমি একটু লবণ দিয়ে দিলাম, NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো এইখানে আমি এই পাত্রের মধ্যে একটা সরু একটা মনে করো যে পাইপ রাখলাম, এই পাইপটা আমি অনেক দূর নিয়ে যাই, আবার এদিকে নিচু করে এখানে আমি আরো একটা পাত্র রেখে দিলাম, আর এখানে আমি তাপ প্রয়োগ করতেছি, ডেল দিয়ে আমি তাপ বোঝাচ্ছি, এখানে তাপ দেওয়া শুরু করলাম। আর এই জায়গাটাতে আমি একটা শীতলীকরণ কিছু রাখলাম, মনে করো বরফ বা ঠান্ডা মিশ্রিত একটা কাপড় মনে করো, বা ভারী কিছু জিনিস, তুলা মনে করো, এখানে রাখলাম, যে এই জায়গাটাতে তাপমাত্রা অনেকটা কমে যাবে। এর ফলে কি হবে একটু ভাবো, চিন্তা করে, এখানে তাপ দিচ্ছি, পানিটা তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা বাষ্প আকারে বাষ্প হতে শুরু করছে। তার মানে বাষ্পগুলা এদিক দিয়ে পাইপের এই কোণা দিয়ে ভিতর দিয়ে এই পাশ দিয়ে আসা শুরু করবে। একটু চিন্তা করো, যখনই এত দূর উঠবে বাষ্পগুলো, এই ভিতরে যখন আসবে, এই জায়গাটা তো ঠান্ডা, তাপ দিছিলা বিধায় কণাগুলি
পানির কণাগুলি বাষ্প আকারে উড়ে চলে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা তো তাপমাত্রা, এই জায়গাটা যখন যাবে তখন তার তাপমাত্রা কমে যাচ্ছে, তাপমাত্রা যখন কমে যাবে তখন সেটা তরলে পরিণত হয়ে যাবে, তখন এই যে পাইপের গায়ে পড়ে গেল, তরল হয়ে গেল। আর এই তরলগুলি গোড়ায় 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 এই পাশে এক ফোঁটা করে পাত্রে জমা লাগতেছে। চিন্তা করো, এখানে তাপ দিলাম, বাষ্প আকারে পানির কণাগুলি উড়ায় চলে যাচ্ছে, আর এই পাশে আবার এই জায়গাটাতে শীতল হয়, আবার ওই বাষ্পটা শীতল হয় আবার তরলে পরিণত হয়, এখানে পানি হয়ে জমা হচ্ছে। তো এই জিনিসটা যদি তোমার মাথায় ঢোকে তাহলে এখন পাতন ঊর্ধ্বপাতন বিষয়টা খুব ক্লিয়ার তুমি বুঝবা। পাতন বলতে বোঝানো হয় কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা বাষ্প আকারে পরিণত করার যে প্রক্রিয়াটা, মনে করো যে এটা তরল দিছি আমি, এটা কঠিনও দিতে পারতাম, মনে করো যেটা বরফ দিলাম, বরফটাকে তাপ দিলে সেটা তরলে পরিণত হলো, তরলটাকে আরো তাপ দিলাম সেটা বাষ্পে পরিণত হয়ে গেল। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এই যে প্রক্রিয়াটা, কঠিন থেকে তরল হলো, তরল থেকে বাষ্প হলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পাতন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা হওয়ার ফলে আবার দেখো যে এখানে যখন শীতলীকরণ করা হচ্ছে, সেটা হলো যে এটাকে আবার তাপমাত্রা যখন মাইনাস করে দিচ্ছ বা নিচে নামায় দিচ্ছ, তখন এটা দেখা যাচ্ছে যে বাষ্পটা আবার তরলে পরিণত হচ্ছে, তরলটা আবার আরো যদি এখানে মনে করো যে তাপমাত্রা আরো কমাই দিই, তখন এটা আবার দেখা যাবে যে এটা আবার কঠিন বরফে পরিণত হয়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, ছিল কঠিন, তারপরে হয়ে গেল তরল, এটা দিয়ে আমি তরল বোঝাচ্ছি, আর এই তরল থেকে আরো আমি তাপ প্রয়োগ করলাম, তখন দেখা গেল গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল বা বাষ্পে পরিণত হয়ে গেল। তো চিন্তা করো, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এই যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে পাতন। আবার উল্টাভাবে চিন্তা করো, বাষ্প থেকে আমি মনে করব তরল হবে, এই তরলটাকে আবার শীতলীকরণ করা হলে সেটা আবার কঠিনে পরিণত হবে। তাহলে এই যে আমরা প্রক্রিয়াটা দেখতেছি এটা আসলে পাতন। তাহলে আমরা বুঝলাম যে কঠিন থেকে তরলে, তরল থেকে বাষ্পে গেলে যেটা হচ্ছে সেটা হলো বাষ্পীভবন। এই বাষ্পীভবন, আর বাষ্পীভবনটাকে যদি আমরা শীতলীকরণ করি, মনে করো যে ওখান থেকে আবার উল্টা পাশে আসি, তাহলে এটাকে বলা হচ্ছে শীতলীকরণ। এই বাষ্পীভবন আর শীতলীকরণ এই দুইটা প্রক্রিয়া একসাথে হলে সেটা আমরা বলি সেটা হলো পাতন প্রক্রিয়া। তাহলে অবশ্যই পাতন প্রক্রিয়ায় দুইটা কাজ হবে, একটা হলো বাষ্প, কঠিন থেকে বাষ্পে পরিণত হবে, আবার বাষ্প থেকে কঠিনে পরিণত হবে। এই দুইটা প্রসেসকে এক জায়গায় করে দিলে আমরা যেটা পাই সেটাই হলো পাতন প্রক্রিয়া। আবারও বলতেছি, ভালো করে মনে রাখো, একটা হলো কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, আবার বাষ্পটাকে এইটা এই পাশটাকে বলা হচ্ছে বাষ্পীভবন, আর বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন, এই যে উল্টা পাশে যে প্রক্রিয়াটা আসলো এটাকে বলা হচ্ছে ঘনীভবন। তো বাষ্পভবন, বাষ্পীভবন আর ঘনীভবন, এই দুইটা যদি আমরা এক জায়গায় করে দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের পাতন। অবশ্যই পাতনের মধ্যে বাষ্পীভবন হবে আবার ঘনীভবন হবে, এই দুইটাকে যদি আমরা এক জায়গায় করে দিই তাহলে যেটা হবে সেটাই হলো আমাদের পাতন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন এই যে এখানে যে জিনিসটা মিশে গেল, সরি, যে জিনিসটা আমি লিখছিলাম, এই জিনিসটা তোমার একটু বোঝানোর ক্ষেত্রে আমি আরো দুইটা একটু কথা বললে তোমাদের একটু ভালো হবে। তো এইখানে যে পানিটা পড়ছে এই পানিটাকে বলা হয় পাতিত পানি। আবার বলছি আমি, পাতিত পানি, পাতিত পানি। চিন্তা করো যে এই পাতন প্রক্রিয়ায় যে পানিটা পাওয়া যায় এই পানিটাকে বলা হচ্ছে পাতিত পানি। আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিছিলাম, কারণটা হলো যে এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা বাষ্পে পরিণত হবে না, আর পানিটা আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, বাষ্পে পরিণত হবে। তো
তো এখন চিন্তা করো যে এখানে তাপ দিতে থাকবো পানিগুলি বাষ্প আকারে এদিকে চলে যাবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড যেটা ছিল, লবণ যেটা ছিল, লবণটা কিন্তু এই পাশে যাবে না, লবণটা এই পাত্রে রয়ে যাবে। কারণ আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যতক্ষণ চলবে ততক্ষণ শুধু পানিটা চলে যাবে। যখন আমরা দেখবো যে পানির পরিমাণ কমে গেছে তখন পাত্রটা সরায় নিব। এতে করে কি হবে, এইখানে যে পানিটা পাইলাম আমি, এই পানিটা হলো একেবারে বিশুদ্ধ পানি, পিওর পানি। এই জন্য এই পানিটাকে বলা হচ্ছে পাতিত পানি। এই পানিটা ব্যবহার করা হয় বিভিন্ন পরীক্ষাগারে, যখন আমরা কোনো জিনিস গবেষণাগারে পরীক্ষা করি, সেই পানিটা অবশ্যই নির্ভেজাল পানি হতে হয়। সেই পানিটাতে অন্য কোনো পদার্থ থাকলে দেখা যায় যে আমরা যেই রিয়েকশনটা ঘটাবো বা যে বিক্রিয়াটা ঘটাবো, দেখা যাবে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। বিধায় যে পানিটা ইউজ করা হয় ওই পানিটা একেবারে 100% পিওর থাকতে হয়, বা 99.99 এতটুকু পিওর পানি থাকতে হয়। এর ফলে দেখা যাবে যে আমরা যে রেজাল্টটা পাবো ওটা দেখা যাবে যে একেবারে 99% একেবারে আমাদের কারেক্ট অ্যান্সার পাবো আমরা, ফলাফলটা। তো যাই হোক, এই জন্য পাতিত পানিটা ইউজ করা হয়। তো আমাদের এতক্ষণ ধরে আমরা মূল টপিকগুলি কিছু আলোচনা করলাম। এখন আমরা একেবারে শেষ টপিক যেটা, সেটা হলো ঊর্ধ্বপাতন। এই জিনিসটা করেই আমরা ইনশাল্লাহ, এই দুইটা জিনিস বুঝাই দিলে আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ। এখন একটু মনোযোগী হও। আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম যে বরফ হবে, বরফ থেকে সেটা তরলে পরিণত হবে, আর তরল থেকে তখন এটা বাষ্প আকারে উড়ে চলে যাবে। 3 অবস্থা আমরা এতক্ষণ ধরে পড়তেই আছি। এখন যদি ঘটনাটা উল্টা হয়, কিরকম, আমি এখানে একটা কঠিন পদার্থ রাখলাম, এটাতে তাপ প্রয়োগ করছি, এই পদার্থটা তরলে পরিণত হচ্ছে না, একেবারে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে। এরকম অনেক পদার্থ আছে। এই যে এখানে আমি অনেকগুলি জিনিস লিখে রাখছি, সেটা হলো নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, কার্বন ডাই অক্সাইড, তারপরে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে এখানে যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি, যে পদার্থগুলি, এগুলিকে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে এই পদার্থগুলি তরলে পরিণত হবে না। তাপ প্রয়োগ করতেছে, তাপ শোষণ করতে 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 এক পর্যায়ে হুট করে তরলে পরিণত না হয়, বাষ্পে পরিণত হয়, উড়ায় চলে যাবে। আবার এই বাষ্পটাকে যদি আমরা শীতলীকরণ করি, ঘনীভবন করি, এটা তাপ যদি আরো হ্রাস করে দেই, মাইনাস করে দেই, তো এখান থেকে বাষ্প থেকে তরলে আবার পরিণত হবে না। এক কথায় এই মাঝখানের জায়গাটা স্কিপ করে একেবারে চলে আসবে কঠিন পদার্থে, সেটা পরিণত হয়ে যাবে। তার মানে একটু আগে যেটা বাষ্পীভবন বা ঘনীভবন আমরা পড়লাম, এই বাষ্পীভবন এবং ঘনীভবনের শুধু মাঝখানেরটা যদি আমরা বাদ দিয়ে দেই, অর্থাৎ তরল অবস্থাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হলো ঊর্ধ্বপাতন। তার মানে কঠিনটাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে, বাষ্পটাকে আমরা যদি শীতলীকরণ করি বা ঘনীভবন করি, সেটা একেবারে কঠিনে পরিণত হবে। এই যে পদার্থগুলোকে আমরা কি বলে, তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, আর বাষ্পগুলো সরাসরি কঠিনে পরিণত হচ্ছে, এই পদার্থগুলোকে বলা হয় উদায়ী পদার্থ। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। যে আমরা তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন থেকে বাষ্প, বাষ্প থেকে ঘনীভবন করলে সরাসরি কঠিনে পরিণত হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আর যদি মাঝখানে তরল হয় তাহলে কি হবে? অবশ্যই সেটা পাতন প্রক্রিয়া হবে। বুঝতে পারছো? পাতন আর ঊর্ধ্বপাতনের মধ্যে একটাই ডিফারেন্ট, সেটা হলো পাতনের মধ্যে মাঝখানে তরল পদার্থ থাকবে, কঠিন থেকে তরল, তারপরে বাষ্প। আবার ঘনীভবন করলে বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন। আর ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে একেবারে সরাসরি মাঝখানে একটা স্কিপ করবে, কঠিন থেকে বাষ্প আর বাষ্প থেকে কঠিন। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। তো এরপরে আমরা আসি, এই দুইটা আমাদের মূল টপিক যেটা আজকে ছিল, এই দুইটা তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে। এই জিনিসটা আমি আশা করছি এই গ্রাফটা তোমাদের খুব ইজিলি বুঝতে পারবা, কারণ এতক্ষণ ধরে এই গ্রাফটার উপর আমাদের অনেক আলোচনা হয়েছে। তো যাই হোক, আমি এই গ্রাফটা আমি খুব সহজেই তোমাদেরকে কয়েক কথায় বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে মনে করো যে আমি রেড কালার ইউজ করি, এখানে একটা বরফের টুকরা দেখতেই পাচ্ছ যে এখানে -40 ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই সেলসিয়াস ডিগ্রিতে আছে। এই যে এখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে পানি, তাহলে এই পানিটা অবশ্যই বরফ আকারে আছে, এই জন্য আমি এখানে বরফ দিলাম।
এই বরফটাতে যদি আমরা তাপ দেই, ধীরে ধীরে বরফটা তাপ শোষণ করবে, তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করতে 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 এর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, উপরে যাচ্ছে মানে বাড়ছে। -40 তো অবশ্যই ছোট, -20 তো অবশ্যই কম, এটা তো তোমরা অবশ্যই জানো সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। তো যাই হোক, বরফটা তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 এক পর্যায়ে দেখা গেল যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে। তার মানে এই যে এ অপশনে পৌঁছে গেছে, এই যে এই বিন্দুতে। এরপরে তুমি এই বরফটাতে যতই তাপ দাও এর আর তাপমাত্রা বাড়বে না। এর যতই তাপ দাও, যত দ্রুতই তাপ দাও, তত দ্রুত তাপ গ্রহণ করে এই বরফটা তরলে পরিণত হওয়া শুরু হবে। তখন এখানে তরল হবে, ধীরে ধীরে এই বরফটা তরলে পরিণত হওয়া শুরু হবে। তুমি বেশি করে তাপ দিচ্ছ, ওটা বেশি করে তরল হবে, বেশি করে তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে, কিন্তু তাপমাত্রা বাড়বে না। তাপমাত্রা 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি থাকবে। দেখো এ থেকে বি সময় গেছে, মাগার তাপমাত্রা বাড়েনি, একই তাপমাত্রা। তার মানে আমরা বলতে পারি এ বি এই অপশনে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। আমি তাপ দিছি, সময় গেছে, এই দিক কিন্তু সময়, এই দিকটা হলো সময়, আর এই দিকটা হলো আমাদের তাপমাত্রা বোঝানো হয়েছে লেখো চিত্রটাতে। তাহলে সময় যাচ্ছে, তাপও দেওয়া হচ্ছে, কিন্তু তাপমাত্রা বাড়ছে না। কেন? কারণ ওই তাপটা গ্রহণ করে বরফটা তরলে পরিণত হয়ে যাচ্ছে। যত দ্রুত আমি তাপ দিচ্ছি তত দ্রুত তাপ গ্রহণ করে সে গলে যাচ্ছে, তরলে পরিণত হয়ে যাচ্ছে। যখন পুরা বরফটা গলে একেবারে তরলে পরিণত হয়ে গেল, এই বি অপশনে পুরাটা বরফ তরলে পরিণত হয়েছে। তারপরে যখন আমি আবার তাপ প্রয়োগ করছি তখন দেখতেছো যে সময়ও যাচ্ছে, তাপমাত্রাও বাড়তেছে, সময় যাচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। তার মানে 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, এভাবে করতে করতে এই যে সি অপশনে যখন আমি চলে গেলাম তখন এর তাপমাত্রা হয়ে গেল আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা জানি পানির 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করে। আমি একটা জিনিস হয়তো স্কিপ করে দিছি, যে গলন আর তোমার বাষ্পীভবন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই দুইটা জিনিস আমি বলিনি, এখানে আমি বলে দিচ্ছি যে একটা কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটাই হলো ওই পদার্থের গলনাঙ্ক। আবার বলছি, কোন কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে ওই তাপমাত্রা ওই পদার্থের গলনাঙ্ক। আর যে তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হওয়া শুরু করে, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে সেই তাপমাত্রাটা ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বিষয়টা আমরা বুঝলাম। তাহলে একটা কঠিন পদার্থ যখন গলতে শুরু করে সেটা আমরা সহজ ভাষায় বলি গলন, আর তরল পদার্থ যখন বাষ্প আকারে পরিণত হয় বা জলীয় বাষ্পে পরিণত হয় তখন এটা আমরা বলি জলীয় বাষ্প বা পানির স্ফুটনাঙ্ক বা স্ফুটন, যেটাই বলো। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম। তো দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি পৌঁছাইলাম তাপমাত্রা পানির, তখন এই পানিটার আর তাপমাত্রা বাড়বে না। দেখো সময় যাচ্ছে, সিডি অপশনটা লক্ষ্য করো, সিডিতে সময় যাচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়ছে না। এখানে যেরকম এ বিতে তাপমাত্রা বাড়ছিল না, ঠিক অনুরূপভাবে সিডিতেও তাপমাত্রা আমাদের বাড়ছে না। তো তাপ তো দিচ্ছি, এই যে সময় যাচ্ছে তোর ভাই, কিন্তু তাপমাত্রা বাড়ছে না। কেন বাড়ছে না? এই কারণেই, কারণ যত দ্রুতই আমি তাপ দেই না কেন পানিটা তাপ শোষণ করে নিচ্ছে, গ্রহণ করছে, আর একটা একটা করে এই যে পানির অণু উপরে বাষ্প আকারে উড়ে যাচ্ছে। মনে করো কথার কথা, একটা পানির অণুকে বাষ্প করতে কথার কথা ধরলাম 1 ডিগ্রি সেলসিয়াস, এটা তো জীবনে হবে না, ধরলাম আর কি বোঝানোর ক্ষেত্রে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে একটা পানির কণা অণু বাষ্পে পরিণত হয়। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যখন প্রয়োগ করলাম পানিটাতে, তখন একটা পানির অণু বাষ্প আকারে উড়ে গেল। আরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, আরো একটা অণু উড়ে চলে গেল। এখন আমি একসঙ্গে
মনে করো যে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একবারে দিয়ে দিলাম, তাহলে কি হবে? 50টি পানির অণু একবারে উড়ে চলে যাবে, কারণ 50টা পানির অণু একবারে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করে উড়ে চলে গেল। বিষয়টা হলো এরকম, যত দ্রুত আমি তাপ দিব তত দ্রুত ওরা তাপ গ্রহণ করে বাষ্প আকারে উড়ে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত এখানে সব পানিগুলি বাষ্প আকারে উড়ে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পারছো। যে আরো একবার রিপিট করছি সহজে, যে একটা কঠিন পদার্থকে তাপ দিলাম, এটা বরফে ছিল -40 ডিগ্রি, তাপ দিলাম, তাপমাত্রা বাড়তেছে, সময় যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে, সময় যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে। এ বি অংশের তাপমাত্রা বাড়তেছে না, কেন? এই জায়গাটাতে বরফটা তাপমাত্রা গ্রহণ করছে আর গলে যাচ্ছে। তাহলে এ বি হলো এই বরফের গলন, এই জায়গাটাতে বরফটা পুরাটাই গলে তরলে পরিণত হয়ে গেল। আর এই তরলটাকে আবার তাপমাত্রা দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তখন আর তাপমাত্রা বাড়তেছে না, তখন আমি তরলটাকে যতই তাপ দিচ্ছি ও তাপ গ্রহণ করে সেটা বাষ্পে পরিণত করছে, কিন্তু তাপমাত্রা তার বাড়তেছে না। এখন একটু চিন্তা করো, যদি আমরা উল্টাভাবে চিন্তা করি যে এই বাষ্পটাকে যদি আমরা আবার ঘনীভবন করি, সেটা আবার তরলে পরিণত হবে, তরলটা আবার বরফে পরিণত হয়ে যাবে। এগুলো আমরা একটু আগে আলোচনা করছি, আশা করছি এগুলো আর বোঝাতে লাগবে না। তাহলে এটাই হলো তোমার লেখচিত্রটার তোমার ব্যাখ্যা। আশা করি তোমরা এই লেখচিত্রটা আসলে আর ভুল করবে না ইনশাআল্লাহ। এরপরে আসো একেবারে আমাদের শেষ টপিককে আমরা চলে আসছি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো। এখানে একটা কাচের নল আছে বা কাচের কি বলে পাইপ, এটা কাচ একটা দ্বন্দ্ব, এখানে পাইপ